আমি আজকে পার্টস অফ স্পিচের সব বিষয়গুলো তোমাদের সাথে জিস্ট পয়েন্টগুলো যেগুলো আলোচনা করব, এবং এগুলো আলোচনা করার শেষে আমি বলে দেব যে তোমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। আমরা শুধু নামগুলো জানবো। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? কাকে বলে পার্টস অফ স্পিচ? তুমি বলো তো, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অনুবাদ প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এখন এটা একটা মুখস্থ কথা হোক, যেভাবে হোক, অর্থাৎ ব্যাপারটা আমাকে বুঝতে হবে। যদি আমি বলি আই গো টু স্কুল, এখানে দেখো আই গো টু স্কুল, তাহলে আই একটা ওয়ার্ড, গো একটা, টু একটা, স্কুল একটা। এখানে কয়টা ওয়ার্ড? চারটা ওয়ার্ড। চারটা ওয়ার্ডের মিনিং আছে। আই আমি, গো যাওয়া, টু অর্থ তে বা পড়তে, স্কুল অর্থ স্কুল। এখন এই চারটা ওয়ার্ড পাশাপাশি বসছে এবং একটা অর্থপূর্ণ অর্থ দিয়েছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। এগুলো আমি জানি। প্রোনাউন, তারপর এটা কি? ভার্ব, এটা প্রিপজিশন, এটা হচ্ছে স্কুল। তাহলে বিষয়টা নাউন। স্কুল হচ্ছে কি? নাউন। তাহলে এই যে টোটাল চারটা পার্টস অফ স্পিচ নিয়ে একটি সেন্টেন্স হয়েছে। তাহলে সেন্টেন্সের মধ্যে যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটাই এক একটা কি? পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ 8 টাইপস: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই সবগুলোই তোমরা জানো। শুধু আমি আলাদা আলাদা তোমাদের সাথে আলোচনা করছি। আজকে টোটাল পার্টস অফ স্পিচ নিয়ে একটি চিত্র তুলে ধরব। নাউনকে আমরা প্রধানত দুই ভাগে দেখি, সেটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন মানে কি? কোনো কিছুর নামকে নাউন বলে সংক্ষেপে। যে পৃথিবীতে যা কিছু আছে, যে নামে আমরা ডাকি না কেন, সেইটাই হচ্ছে কি? নাউন। পৃথিবীর যা কিছু আছে, যে নামে যাকে ডাকি, সেইটাই হচ্ছে কি? নাউন। নাউনের ভিতরে দেখো, আমরা এই পৃথিবীতে যত বস্তু আছে, যত প্রাণী আছে, যতগুলো স্থান আছে, তাই না, এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, কনক্রিট আর একটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে কি? যেগুলো আমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় মানে কি? আমরা চোখে দেখতে পারি, ধরতে পারি, স্পর্শ করতে পারি, স্বাদ নিতে পারি, অর্থাৎ এই ধরনের নামগুলো কি? কনক্রিট নাম। প্রপার নাম, কমন নাম, কালেকটিভ নাম, ম্যাটেরিয়াল নাম। কনক্রিট নামকে চার ভাগে ভাগ করা আছে। অ্যাবস্ট্রাক্ট নাম, অ্যাবস্ট্রাক্ট নাম কাকে? যেসব নামকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাম বলে। আচ্ছা, এইটা কি ঠিক আছে? জি। আচ্ছা, তুমি একটা উদাহরণ দাও তো অ্যাবস্ট্রাক্ট নামের। কে পারো? বলো। ভার্বারি। আরেকটা? অনেস্ট। যেই নাউনগুলো কি করা যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, এগুলোকে বলে কি? অ্যাবস্ট্রাক্ট নাম। ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট একটি নাম। যেমন পূর্বচওড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা কি? প্রপার নাম। আমি যদি বলি স্কুল, বলি কমন নাম। আচ্ছা, এরপর দেখো কমন নাম বলো। কমন নাম মানে কি? সমগ্র বিষয়কে একসাথে বলে। যেমন আমরা যদি বলি বর্তমানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, যেটাকে আমরা বলি পার্লামেন্ট, সংসদ আছে না, সংসদে যে এমপিরা থাকেন, এমপি মহোদয় থাকেন, তাদের সমন্বয়ে তো একটা পার্লামেন্ট হয়। তাহলে পার্লামেন্ট জিনিসটা কি? কি নাম? কালেকটিভ নাম। গুড। এই যে তোমরা ক্লাস, এখন যে আমরা ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা কি? একটি কালেকটিভ নাম। কারণ এই ক্লাসে কিছু স্টুডেন্টের একটি দল, সমষ্টি আছে। তাহলে এটাকে কি বলে? কালেকটিভ নাম। আচ্ছা, কালেকটিভ নাম। ম্যাটেরিয়াল নাম কি করা যায় না? গণনা করা যায়। গণনা দেখা গেছে পরিমাপ করা যায়। যেমন আমি যদি বলি রাইস, চাল, তাই না? চাল কিন্তু গণনা করা যায়। এই জিমি বলবে কি? চাল কিন্তু গণনা করা যায়। আচ্ছা, চাল কি পাগলে গণে? গণে? আচ্ছা, চাউল এগুলো কি গণনা করে না। যেমন সুগার, ওয়াটার। এই কেউ কখনো বলছো যে 5টা পানি খেয়েছি, 10টা সকালে ভাত খেয়ে আসছি, 50টা ভাত খেয়ে আসছি, এগুলো পরিমাপ করা যায়, গণনা করা যায় না, এগুলোকে বলে কি? ম্যাটেরিয়াল। আচ্ছা, এভাবে 5 ভাবে। আবার একটা আছে কি? নাউন। যদি আমি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন ভিত্তিতে নাউন 2 ভাবে। কাউন্টেবল নাউন, এটা তো মানে এই যে কাউন্টেবল নাউন, এর সাথে একটা সংজ্ঞা আছে, তাই না? কাউন্ট মানে কি? গণনা।
তার মানে যে নাউনগুলো তুমি গুনতে পারবা। যেমন আমার হাতে কি পেন আছে, এই পেনটা কি আমি গুনতে পারবো? জি এই পেনটা গুনতে পারবো? তাহলে এই পেনটা কি নাউন? কাউন্টেবল। এর মধ্যে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন মানে কি? যেটি গণনা করা যায় না। এরপর দেখো পরেরটা নাউন। নাউনের পর কি? প্রোনাউন। প্রোনাউনটা আমরা সবাই জানি যে একটা নাউন যদি বারবার আমরা ব্যবহার করি, যেমন আমরা একটা যদি গল্প শুনি, কখনো গল্প বলি বা এরকম যে জিমি কাটার, জিমি কাটার ইজ এ গুড গার্ল, তারপর আবার যদি জিমি কাটার স্টাডি ভেরি ওয়েল, জিমি কাটার বারবার জিমি কাটার না আনে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? শি ব্যবহার করতে পারি। তাহলে শি কি? প্রোনাউন। একেবারে সহজ কথা, আমরা যে নামে যাকে ডাকি না কেন সেই নামটা বাদ রেখে যদি অন্য কোনো একটা শব্দ বসাইয়া দিয়ে দেই যে ওটাই চলে যায়, তখন সেটাই কি? প্রোনাউন। কথা বুঝতে পেরেছো? যে আমি পেনটাকে পেন নামে আমি ডাকি, দিস পেন ইজ দিস ইজ কি? ও দিস বললে তো এটা প্রোনাউন হয়ে যায়। দ্য পেন কালার ইজ ব্ল্যাক, এরকম যদি বলি, তাই না? দ্য পেন কালার ইজ ব্ল্যাক। এখন যদি আমি বলি ইট ইজ ভেরি গুড ফর রাইটিং, ইট ইজ ভেরি গুড ফর রাইটিং, তাহলে ইট ইজ, ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছি? এই পেনকে বোঝাচ্ছি। তাহলে এই পেন কি? ইট কি? সরি, ইট কি? অর্থাৎ আমি বলছি যে পৃথিবীতে যা কিছু আছে তার নাম না ধরে যদি আমি তার নামের পরিবর্তে একটা শব্দ বসিয়ে নিই, সেটাই হচ্ছে কি? প্রোনাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে যাইয়া এই নাউন বা প্রোনাউনের ও সব সময় দোষ খুঁজবে, গুণ খুঁজবে, কোথায় আছে অবস্থান বলবে, তারপর কি দোষ গুণ অবস্থার সংখ্যা বলবে, পরিমাপ বলবে, এগুলোই কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। ওর কাজই হচ্ছে কি? সমালোচনা করা। ওর কাজই হচ্ছে কি? সমালোচনা করা। কার সমালোচনা করবে? নাউনের করবে অথবা প্রোনাউনের করবে। তাহলে নাউন বা প্রোনাউনের যে সমালোচক সেটাকে আমরা বলতে পারি কি? অ্যাডজেক্টিভ। নাউন ফর অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব বিশাল একটা অধ্যায়, আমরা আলাদা আলাদা 2-3 দিন বসে ভার্বটা শিখেছি, তাই না? আজকে একটা টোটাল চিত্র তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব দুই প্রকার কি কি? প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা আছে। প্রিন্সিপাল ভার্ব কি? যেটা সেন্টেন্সের কি মূল অর্থটা প্রকাশ করতে পারে। বাক্যে যখন যে ভার্বটা একেবারে কোনো বাক্য, কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া নিজেই অর্থ প্রকাশ করতে পারে, এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী, অর্থাৎ কাকে সাহায্য করে? কাকে হেল্পিং ভার্ব বলে, যেটাকে কাকে হেল্প করে? প্রিন্সিপাল ভার্বকে। যেমন মনে করো ওই রাইসা, ওর আম্মাকে সব সময় কাজে সহায়তা করে, রান্নায় কাজে সহায়তা করে, পানি আনে, তারপর থালা বাসন ধোয়া মাজা করে। তাহলে এই রাইসের যে কাজ সবই কি? হেল্পিং হ্যান্ড, তাই না? তার মানে এটা কি? একটা হেল্পিং। আর ওর মা হয়েছে কি? মেইন কাজের। তাই এরকম মানে যে অর্থাৎ ভার্বের যে প্রধান ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর তার সহায়ক হিসেবে যে কাজ করে, অর্থের পরিপূর্ণতা দেয়, এটাকে বলে অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ সেটা তো আমরা পড়িয়েছি, তাই না? একটা সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। সকর্মক অকর্মক কি? যেটার সাথে একটা অবজেক্ট থাকে আর একটার সাথে কি অবজেক্ট থাকে না। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কয় প্রকার? 3 প্রকার। প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল। অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কি? বি ভার্ব, হ্যাভ, ওই যেগুলো পড়েছিলাম, তাই না? এম ইজ, আর, ওয়াজ, আর, বি, বি, বিন, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, এগুলো, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। কি কি ছিল? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিয়ার, ইজ, টু, টু। তাহলে নন ফাইনাইট হচ্ছে কি? ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। আমরা একটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব চিনব কিভাবে? কে বলতে পারো? তুমি বলো। যদি ভার্বের আগে টু থাকে তবে আমরা বুঝবো এটা হচ্ছে নন ফাইনাইট। হ্যাঁ, ভার্বের আগে যদি টু থাকে তাহলে বুঝতে পারো কি? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আরো একটা আছে, ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে এটা কি হয়? এটা পার্টিসিপল হতে পারে, এটা জেরান্ড হতে পারে। এখানে আবার আলাদা আলাদা এত ডিটেইলস তোমার জানার দরকার নাই। তারপর মানে একটু শুধু একটা বেসিক জিনিসটা বললাম যে ভার্বের সাথে যখন কি থাকবে? আইএনজি থাকবে, তখন এটা পার্টিসিপল হতে পারে
জেরান্ড হতে, তবে তবে পার্টিসিপল কাজ করবে এই Adjective. সমালোচক, অ্যাডজেক্টিভ, গুড, এই যে সমালোচক যে অ্যাডজেক্টিভ এর ভিতর কাজ করবে। আর জেরান্ড যেটা থাকছে সেটা হবে নাউনের, কোনো কিছু নাম এখানে তখন কি এই যে নাউনের মতো কাজ করবে, অর্থাৎ সেটা তখন নাউন আর একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে বৈশিষ্ট্যটা হচ্ছে যখন আমরা পার্টিসিপল দেখো আইএনজি থাকবে, জেরান থাকলেও আইএনজি থাকবে। এখন ব্যবহার অনুযায়ী ওটাকে আবার বলে, যেমন সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে সুইমিং এখানে জেরান্ট, কারণ এটা একটা নাউনের কাজ করছে। এটা এত ডিটেইলস তোমাদের জানার এখন দরকার নেই। আচ্ছা, এরপরের দেখো, এরপরেরটা কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হচ্ছে কি টাইমের সাথে সম্পর্কিত, অর্থাৎ অ্যাডভার্বের একটা বৈশিষ্ট্য কি, অ্যাডভার্ব তিনটা পার্টস অফ স্পিচের কাছেও যেতে পারবে না। এই অ্যাডভার্ব কোন কোন কার কার? নাউন, প্রোনাউন আর একটা কার? ইন্টারজেকশন। যদি নাউনের কাছে আর প্রোনাউনের কাছে আর ইন্টারজেকশনের কাছে যায় তাহলে কি করবে? একেবারে একটা থাপ্পড় মেরে দেবে। কি করবে? থাপ্পড় মেরে দেবে। এই তোমরা থাপ্পড় মেরে না, দাঁড়াও দাঁড়াও। তাইলে কি হচ্ছে? তাইলে অ্যাডভার্বের কাজটা হচ্ছে যে অন্য শব্দগুলোকে মডিফাই করে। যেমন আমি যদি বলি গতকালকে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে এই যে ওয়েন্ট মানে গিয়েছিলাম, এই সম্পর্কটা কার সাথে বুঝাচ্ছে? ইয়েস্টারডে গিয়েছিলাম। ইয়েস্টারডে এখানে হচ্ছে কি অ্যাডভার্ব, ইয়েস্টারডে হচ্ছে কি অ্যাডভার্ব। এরপর হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন তো আমরা অনেকবার পড়ছি বিভিন্ন ভাগে ভাগে। আমি মূলত জিনিসটা হচ্ছে এটা নাউন বা প্রোনাউনের সাথে একটা মানে সেন্টেন্সের সাথে একটা কি সেতু বন্ধন করে দেবে, তাই সেটাই হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন কি 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 বলো তো? প্রিপোজিশন ইন, টু, উইথ, আন্ডার, ওভার, বিসাইড, ওয়ান, ওকে ওকে বুঝতে পারছি। তাহলে এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। এগুলো প্রিপোজিশন গুলো বসে কার পাশে? নাউন বা প্রোনাউনের পাশে, চুপ করে বসে থাকে না। এগুলো নাউন বা প্রোনাউনের পাশে বসে একটা কি করে? রিলেশন তৈরি করে, একটা কি করে? রিলেশন তৈরি করে। এরপর আছে কি কনজাংশন। কনজাংশন তো এক প্রকার ঘটক। কনজাংশন এক প্রকার কি ঘটক। এ জোড়াও লাগায় আবার বিচ্ছেদও ঘটায়। তাহলে কি জোড়াও লাগায় আবার কি বিচ্ছেদও ঘটায়। তাহলে এই কনজাংশন জোড়া করে আবার কি বিচ্ছেদ ঘটায়। যেমন কি কি? এন্ড, বাট, অর, এটাও অপরটার সাথে একটা সম্পর্ক, তাই হোক। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি? অনেক খুশি, অনেক কান্না, ওরে মা, ওরে মা গো, ওরে আল্লাহ, ও আল্লাহ, ও মা গো, হায় আল্লাহ, ও বাবা, এগুলো কি? এগুলো কি ইন্টারজেকশন। অর্থাৎ আমরা টোটাল শোনো, মূল অর্থাৎ পার্টস অফ স্পিচ আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে পার্টে শিখেছি। আজকে জাস্ট তোমাকে পার্টস অফ স্পিচের টোটাল চিত্রটা তোমার সামনে তুলে ধরলাম। এটা তোমরা যে ওই যে যেগুলো আমি লিখে দিয়েছি ওর সাথে সাথে এই সংজ্ঞাগুলো আলাদা আলাদা ভাবে একটু প্র্যাকটিস করবা। আর যেই জিনিসটা বলছি তোমাদের জন্য এই সব বিষয় জানার দরকার নাই, একেবারে স্পেশালিস্ট হওয়ার দরকার নাই যে আমি সব আমার জানতে হবে। এখানে সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে তোমাদের দরকার নাউন। নাউনটার ভিতরে তোমাকে কনক্রিট নাউন, এই যে কমন নাউন জিনিসটা, কালেকটিভ নাউন, এগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের প্রথম দিকে কোনটা জানো? স্কুল, আবার স্কুল, ওখানে অনেকগুলো কালেকটিভ নাউন আছে, তাই না? 11টা না 12টা আমি বই থেকে লিখে দিয়েছিলাম। এই কমন নাউন, প্রপার নাউন, এগুলোর দরকার। আর হচ্ছে যেটা ভার্ব, ভার্বটা, আর আরেকটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন আর প্রোনাউন, ওই প্রোনাউন, এই কয়টা বিষয় সম্পর্কে একটু মোটামুটি ধারণা থাকলে হবে। আর এখানে যে এই যে ভার্বের যে আর ডিটেইলস, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ডের ব্যবহার, এগুলোর বেশি দরকার নেই। তাহলে আমাদের মূল জিনিসটা রাখতে হবে কি পার্টস অফ স্পিচের টোটাল ফরম্যাটটা, মনে করো মানে ওর এই যে শেকড়টা, এই যে পার্টস অফ স্পিচের যে একটা ট্রি মানে গাছ, এই গাছের শেকড় কোথায় কোথায় গিয়েছে আমাদেরকে সেগুলো মানে ধারণা থাকতে হবে যে এই শিকড়টা এই দিকে গেছে, এই শিকড়টা এই দিকে, এই শিকড়টা এই দিকে। আসলে ওই শিকড়ের আবার পরবর্তীতে কোন শিকড়ের কোন কাজ অত ডিটেইলস আমার জানার দরকার নাই, জাস্ট একটা সামারি তৈরি করলাম। এই টোটাল বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকবে যে এখানে কোনটা কিভাবে কাকে বলে, এটুকু জানলে হবে। থ্যাংক ইউ।